নমস্কার, সোজা সাপটা সুব্রতে আপনাদের স্বাগত। দেখুন তো এই ভদ্রলোককে চেনেন কিনা? চেনেন এই ভদ্রলোককে? অবশ্য না চেনাটাই স্বাভাবিক, কারণ এই ভদ্রলোক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কোনো সুযোগ সুবিধা নেয়নি বা তাকে মা বলে সম্বোধনও করেনি, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঢপের উন্নয়নে গা ভাসিয়ে দিয়েও কোনো একটা এমএলএ বা এমপির টিকিটও নেয়নি। সুতরাং এই লোকটাকে না জানাই স্বাভাবিক বা না চেনাই স্বাভাবিক। এই লোকটির নাম হলো ডাক্তার উদয়ন মিত্র, যিনি একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, মানে গাইনো। এই ভদ্রলোকই প্রথম পর্যবেক্ষণ করেছিলেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই যে স্যালাইন রিঙ্গাস ল্যাকটেট, এই স্যালাইনের ফলেই প্রসূতিদের মৃত্যু ঘটছে। খুব অদ্ভুতভাবে দেখুন, 2015 সালে যখন এই ভদ্রলোক আলিপুর ডিস্ট্রিক্ট হসপিটালে কর্মরত অবস্থায় ছিলেন, সেই সময় তিনি পর্যবেক্ষণ করেন যে প্রসূতি, বিশেষ করে যাদের সিজার হচ্ছে, তাদের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তাদের মাল্টিপল অর্গান ফেলিওর হচ্ছে। এবং তিনি তার অবজারভেশন ছিল বা তিনি লক্ষ্য করেছিলেন যে বাইরে থেকে স্যালাইন কিনে এনে দিলে সেই সমস্ত প্রসূতিদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু শুধুমাত্র এই রিঙ্গাস ল্যাকটেট এই স্যালাইনটা ব্যবহার করলেই প্রসূতিদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। এমনকি তিনি চাক্ষুষ দেখেছিলেন যে এইচডিইউতে থাকা 2 জন প্রসূতি মারাও গেছিলেন। এবং তারপরে তিনি লক্ষ্য করেছিলেন যে যেখানে দামি কোম্পানির স্যালাইনে ব্যবহার করলে প্রসূতিদের কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে রিঙ্গাস ল্যাকটেট ব্যবহার করবার ফলে প্রসূতিদের শারীরিক সমস্যা তৈরি হচ্ছে, তাদের মাল্টিপল অর্গান ফেলিওর হচ্ছে। এই অবজারভেশনের পর তিনি মনে করেছিলেন যে এটা স্বাস্থ্য ভবনকে জানানো উচিত বা সেই হাসপাতালের সুপারিনটেন্ডেন্টকে জানানো উচিত। তো তিনি তৎক্ষণাৎ একটি চিঠি লেখেন এবং সেই চিঠিতে তিনি যাবতীয় সবকিছু উল্লেখ করে লেখেন যে দিন দিন প্রসূতির মৃত্যুর হার যে বাড়ছে, বা প্রসূতিদের শারীরিক ক্ষেত্রে যারা মূলত সিজার হচ্ছে তাদের ক্ষেত্রে যে শারীরিক অবস্থার অবনতি ঘটছে, তার জন্য তিনি যেটা অনুসন্ধান করেছে যে তার জন্য একমাত্র দায়ী এই রিঙ্গাস ল্যাকটেট। কারণ বাইরে থেকে স্যালাইন এনে দেওয়ার ফলে সেই সমস্ত রোগীদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু রিঙ্গাস ল্যাকটেট স্যালাইন দিলেই সেই সব প্রসূতির মধ্যে নানা রকম সমস্যার তৈরি হয়। এবং তিনি ভেবেছিলেন যে এইটা জানানোর পরে সুপারিনটেন্ডেন্ট অবশ্যই স্বাস্থ্য দপ্তরের সাথে এই নিয়ে কথা বলবেন এবং এটার একটা সুরাও হবে। কিন্তু দেখুন, যে রিঙ্গাস ল্যাকটেট বা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যে কোম্পানিটা শুধুমাত্র স্যালাইন প্রস্তুত করে, যেটা কর্ণাটকে সরকার যেটা রিয়ালাইজ করেছিল এই রিঙ্গাস ল্যাকটেট ব্যবহার করার ফলে ওখানকার প্রসূতির মৃত্যুর হার বেড়ে গেছিল, তাই এই কোম্পানির স্যালাইন কর্ণাটকে ব্যান করে দেওয়া হয়েছিল। এবং এটা জানার পরেও পশ্চিমবঙ্গের সরকার ব্যান করা তো দূরে থাক, বরং যে নামী কোম্পানির কাছ থেকে স্যালাইন তারা নিত, সেই স্যালাইনকেও হঠাৎ করে বন্ধ করে দিয়ে এই রিঙ্গাস ল্যাকটেটই ব্যবহার করতে হবে, এরকম ভাবেই প্রেশার ক্রিয়েট করা হতো। কারণ এই সরকারি হাসপাতালে ডাক্তাররা কোন স্যালাইন ব্যবহার করবে কি করবে না, সেটা মূলত তাদেরকে হসপিটাল থেকেই বলে দেওয়া হয়, বলতে পারেন স্বাস্থ্য ভবন থেকেই বলে দেওয়া হয়। সুতরাং এই রিঙ্গাস ল্যাকটেট এই স্যালাইন যেটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রস্তুত করে, সেই স্যালাইন স্বাস্থ্য ভবন থেকেই পাস হয়েছে, সেইগুলোই হাসপাতালে পাঠানো হয়েছে। সুতরাং হাসপাতাল থেকে ডাক্তারদের উপরও প্রেশার আছে, ওই স্যালাইনই দিতে হবে। কিন্তু এই ভদ্রলোক অনুধাবন করেছিল বা পর্যবেক্ষণ করেছিল যে এই স্যালাইন দেওয়ার ফলেই কিন্তু প্রসূতিদের মৃত্যুর হার বাড়ছে। তারপরে তিনি যখন চিঠি দেয় সুপারিনটেন্ডেন্টকে, তারপরে দেখা যায় ঠিক এটা 2015 সালের এপ্রিল মাসে তিনি চিঠি দেয়। ঠিক 7 মাসের মাথায় তাকে শোকজ করা হয়। শুধু শোকজই করা হয় না, এমনকি তাকে ট্রান্সফার করে দেওয়া হয় মালদার চোপড়ায়। এবং তাকে যে শোকজ করা হয়েছিল, সেই শোকজের কারণ হিসাবে তাকে দেখানো হয়েছিল যে তিনি অন্য অন্য ডাক্তারদের প্রভাবিত করছে, তিনি তার ডিউটি ঠিকমতো কাজ করছে না, নেগলিজেন্সি তার ডিউটিতে, তার যে দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করছেন না, এমনকি অন্য অন্য গাইনোর উপরে তিনি প্রভাব খাটাচ্ছেন। এই কারণ দেখিয়ে তাকে শোকজ করা হয় এবং তাকে ঠিক 7 মাসের মাথায় সে যে পর্যবেক্ষণ করে যে রিপোর্ট দিয়েছিল, সেটার উপর ভিত্তি করে কোনো তদন্ত না করে
বা সেই কোম্পানির, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এই রিঙ্গার্স ল্যাকটেটের বিরুদ্ধে কোনো তদন্ত না করে, সেটার কোনো পরীক্ষা নিরীক্ষা না করে এই ডাক্তারকেই, এই উদয়ন মিত্রকেই তড়িঘড়ি চোপড়ায় ট্রান্সফার করে দেওয়া হয়। পরবর্তীকালে শারীরিক কন্ডিশনের কারণে তিনি আর সেখানে জয়েন করেনি, আর তিনি চাকরিতেও জয়েন করেনি, চাকরিটা তিনি ছেড়েই দেন। তাহলে একবার এটা পরিষ্কার, যখন একজন ডাক্তার তার অবজারভেশন দিচ্ছেন যে তিনি ট্রিটমেন্ট করতে গিয়ে এই জিনিসের সম্মুখীন হচ্ছে, তারপরে দাঁড়িয়ে কোন বেনিফিট স্বাস্থ্য ভবনের ছিল বা কোন প্রভাবশালীর বেনিফিট এর মধ্যে ছিল, স্বাস্থ্যমন্ত্রী কি বেনিফিট এর মধ্যে ছিল, যে এরকম পর্যবেক্ষণ একজন সিনিয়র ডাক্তার দেওয়ার পরেও সেটা নিয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ না করে বরং সেই ডাক্তারের উপর প্রেশার ক্রিয়েট করে তাকে ট্রান্সফার করে, তাকে শোকজ করে, তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হলো। এখানেই পরিষ্কার করে উপলব্ধি করবা যাচ্ছে যে এখানে আলটিমেটলি স্বাস্থ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোটোটা কি ছিল। যদি একজন স্বাস্থ্যমন্ত্রীর যদি কোনো অ্যাডভান্টেজ নাই থাকে বা কোনো ইন্টেনশন নাই থাকে, বা এই কোম্পানির কাছ থেকে যদি কোনো অ্যাডভান্টেজ স্বাস্থ্যমন্ত্রী নাই পেয়ে থাকে, তাহলে তার স্বাস্থ্য ব্যবস্থায় কোনো একটা ডাক্তার যদি একটা প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলে, তার উৎপাদনকারী স্যালাইন নিয়ে প্রশ্ন তোলে এবং সেই স্যালাইনের ফলে মৃত্যু ঘটছে একজন মায়ের, গর্ভধারিণী মায়ের, সেটা তারই রাজ্যে, তারপরে দাঁড়িয়ে সেটাতে ইনিশিয়েটিভ না নিয়ে তিনি বরং দামি কোম্পানির স্যালাইন সরিয়ে দিয়ে ওই স্যালাইন ব্যবহার করবার জন্যই ডাক্তারদের উপরে প্রেশার ক্রিয়েট করতে থাকে। কি কারণে? যারা চোখ বন্ধ করে ঘুমাচ্ছেন তারা বুঝতে পারবেন কিনা জানি না, কিন্তু যারা চোখ অন্তত খুলে ঘুমান বা যাদের বোঝার মতো ক্ষমতা আছে, তারা অন্তত আমার এই কথাটা বুঝতে পারবেন বলে আমার অন্তত মনে হয়। যারা মনে করবেন জেগে ঘুমাবেন তাদের ঘুম আমি ভাঙাতে পারবো না, কিন্তু যারা সত্যিই ঘুমাবেন এই কথাটা শোনার পরে তারা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন যে একজন মিথ্যাবাদী ধান্দাবাজ স্বাস্থ্যমন্ত্রী কিভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে, কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে। এবং খুব সুচতুরভাবে এই স্যালাইন কাণ্ড নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, সেখানেই ফিরোজ এডুলজি তিনি 2015 সালের এই ডাক্তার উদয়ন মিত্রর এই পর্যবেক্ষণটাই হাইকোর্টে তুলে ধরেছে। তিনি প্রধান বিচারপতিকে বলেছেন যে 2015 সালে একজন সিনিয়র গাইনোকোলজিস্ট তার পর্যবেক্ষণে যখন এটা উঠে এসেছে, তারপরে তিনি যখন সেই হাসপাতালের, আলিপুর হাসপাতালের সুপারিনটেন্ডেন্টকে জানায়, সেটা থেকে স্বাস্থ্য ভবন জানে, সেটার বিরুদ্ধে কোনো রকম তদন্ত না করে সেই কোম্পানির বিরুদ্ধে, এমনকি তার কথাটা নিয়ে কোনো রকম আলোচনা না করে তড়িঘড়ি সেই লোকটার উপরেই 7 মাসে প্রেশার ক্রিয়েট করে তাকে ট্রান্সফার করা হয়, তাকে শোকজ করে তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। কি ইন্টারেস্ট ছিল স্বাস্থ্যমন্ত্রী? এই কথাটাই কিন্তু প্রধান বিচারপতির সামনে তুলে ধরেছে। সুতরাং আগামী দিনে যদি কলকাতা হাইকোর্ট এই সিআইডি তদন্তের ওপরে স্টে অর্ডার জারি করে অন্য কোনো তদন্তকারী সংস্থা থেকে, নিরপেক্ষ তদন্তকারী সংস্থা থেকে তদন্ত করায়, তাহলে এক্ষেত্রেও কিন্তু অনেক কিছু বেরোনোর সম্ভাবনা আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চালাকি সহকারে এটাকে ডাক্তারদের দিকে ঘুরিয়ে দিয়ে সিআইডিকে লেলিয়ে দিলেন, কিন্তু খুব অদ্ভুতভাবে যে পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত বলছে যে মাল্টিপল অর্গান ফেলিওরে মারা গেছে, যে কথাটা এই ডাক্তার উদয়ন গুহ আজ থেকে 11 বছর আগে বলেছিলেন, যে পোস্টমর্টম রিপোর্টে কোনো রকম ডাক্তারদের গাফিলতিও পাওয়া যায়নি, তারপরে দাঁড়িয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় অবলীলায় ডাক্তারদের উপরে দোষ চালিয়ে সিম্পলি পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চায় না। সিআইডি তদন্ত হচ্ছে ডাক্তারদের বিরুদ্ধে, কিন্তু যে স্যালাইন নিয়ে প্রশ্ন, সেই স্যালাইন সংস্থাকে সিআইডি তদন্তের তার র্যাডারের মধ্যে আনলো না, সেই ডিরেক্টরকে র্যাডারের মধ্যে আনলো না, সেই প্রস্তুতকারী সংস্থা গিয়ে রেড করলো না, সেখানে গিয়ে সেখানকার যারা ম্যানেজার আছে বা ডিরেক্টর আছে তাকে ডেকে পাঠালো না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলো না। সুতরাং সেই সংস্থাটাকেই তদন্তের বাইরে রেখে দিল। যে রিঙ্গার্স ল্যাকটেক যে স্যালাইন নিয়ে এত কথা, সেই সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, সেটাকে তদন্তের বাইরে রেখে ডাক্তারদের উপরেই নন বেলেবল সেকশনে মামলা দায়ের করা হচ্ছে, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেন তার নির্ধারণ। তার মানে এটা থেকে প্রমাণ হয় যে রিঙ্গেস ল্যাকটেক এই স্বাস্থ্য ভবন, এই স্বাস্থ্য সচিবকে দিয়েই সেটাকে পাশ করানো হয়েছে।
এবং এই স্বাস্থ্য ভবন স্বাস্থ্য সচিবকে দিয়েই প্রত্যেকটি সরকারি হাসপাতালে চাপ দেওয়ানো হয়েছে সেই সব ডাক্তারকে যে ইরিঙ্গাস ল্যাকটেক্স স্যালাইনটাকেই ব্যবহার করবার জন্য। এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিটাকে বরাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃত জেনে। তাহলে কি ইন্টেনশন আছে, কি অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে আছে, এটা একদম জলের মতো সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। সুতরাং যতই ভাজা মাছ উল্টে খেতে জানেন না বলে পশ্চিমবঙ্গের মানুষকে আপনি বোকা বানানোর চেষ্টা করবেন, হ্যাঁ অবশ্যই পশ্চিমবঙ্গের কিছু মানুষ যারা ভাতা ভিক্ষা অনুদানে আপনার দেওয়া এই মিথ্যা মিথ্যে কথার স্বপ্নে বিভোর হয়ে থাকে, তাদের আপনি ভুলাতে পারবেন। আমাদের মতো মানুষদের আপনি ভুলাতে পারবেন না, ভোলানো আপনাদের পক্ষে সম্ভব না। সঠিক জিনিসটা সঠিকভাবে তুলে ধরার যে চেষ্টা আমরা করছি এবং তার সঙ্গে সঙ্গে মানুষদের চোখ খোলানোর যে চেষ্টা করছি, যারা সত্যি জেগে না ঘুমিয়ে থাকেন তারা অবশ্যই বুঝবেন এই আশা আমি করি। আপনারা কি মনে করেন, কি বুঝতে পারছেন এর থেকে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।